আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রের সম্পদ, জানমাল ও সাংবাদিকদের ওপর হামলা না করা আহ্বান। জাতির উদ্দেশ্যে ভাষণে জানমাল রক্ষায় সেনাবাহিনীকে কঠোর হতে রাষ্ট্রপতির নির্দেশ। খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত। পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে অবস্থানের তথ্য। এবং রবীন্দ্র সাহিত্যের বিশাল অংশ জুড়ে প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা, প্রকৃতির প্রতি মমত্ববোধ আর দায়বদ্ধতার প্রকাশ। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে সমন্বয়ক নাহিদ ইসলাম এক ভিডিও বার্তায় একথা জানান। আমি ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা, নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে, মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে। আমরা মনে করি আমাদের যে ছাত্র নাগরিকদের অভ্যুত্থান তাকে নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা হচ্ছে। আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই সরকারের যে প্রস্তাবনা 24 ঘন্টার সময় নিয়েছিলাম, জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। প্রিয় বন্ধুগণ, দেশে যে অরাজকতা চলছে, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে, সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাও রাজপথে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং বর্তমান সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুততম সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং স্বাভাবিকভাবে অফিস চলবে বলে জানান রাষ্ট্রপতি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে আজ বঙ্গভবনে 3 বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। শুরুতেই সেনাপ্রধান
বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা সম্পর্কে আমাকে অবহিত করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কল কারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। চলমান সংসদ ভেঙে দিয়ে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার সিদ্ধান্ত হয়েছে। অন্যায়ভাবে গ্রেপ্তার ছাত্র নেতাকর্মীদের মুক্তি দেওয়া হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে বৈঠক করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। সিদ্ধান্ত হয় 3 মাসের মধ্যে সেই সরকার নির্বাচন দেবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে একমত হন সকলে। এটা হবে টোটালি একটা ইন্টারিম গভর্নমেন্ট। সেটা ক্যারেক্টারটা হবে, আমরা যেটা প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে নির্দলীয় ক্যারেক্টার হতে হবে এবং 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। মূল বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলোকে চূড়ান্ত করার জন্য একটা আলোচনা দরকার। অত্যন্ত স্ট্রং ভাবে আমরা বলেছি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হবে। কেউ যদি অন্য কোনো জায়গায় পালিয়ে যেয়ে থাকে, বিচারের চেষ্টা সেটার জন্য ব্যাহত হবে না। এই শূন্যতা দীর্ঘস্থায়ী তো হতে দেওয়াই যাবে না। অতএব যত তাড়াতাড়ি সম্ভব এই শূন্যস্থান পূরণ করবার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং সেটা সবার সাথে আলোচনা করে গঠন করা হবে। এই রাষ্ট্রকে আজকে সংস্কার করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তিতে পরিচালনা করার জন্য
আমরা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী দিনে তা পরিচালনার জন্য আমরা অঙ্গীকার করছি। স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি বৈষম্য বিরোধী একটি দেশ তৈরি করা, যেখানে ন্যায় বিচার ভিত্তিক সমাজ থাকবে। এই আওয়ামী লীগ সরকার এটাকে মেনে নেয়নি। বৈঠক শেষে সহিংসতা পরিহার করার আহ্বান জানান বিএনপি মহাসচিব সহ অন্য নেতারা। দেশে আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, নৈরাজ্য যেন সৃষ্টি না হয় তার জন্য, এবং আমরা আপনার বলেছি তারা ব্যবস্থা নেবে, আর্মি ব্যবস্থা নেবে। সে সঙ্গে আমরাও কল দিয়েছি সমগ্র দেশকে। এই নতুন প্রজন্মের এই আর্নিংটাকে অনেক সময় বিপ্লব বেহাত হয়ে যায়, অনেক ভালো কিছু বেহাত হয়ে যায়। এই ধ্বংসযোগ্য লুটতরাজ হানাহানি করে যেন কেউ নষ্ট করতে না পারে। আপনারা অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড, লুটিং, একজন আরেকজনকে আক্রমণ, প্রতিশোধমূলক আক্রমণ, হিংসাত্মক অবস্থা বন্ধ করেন। সব কিছুর বিচার করা হবে। এই মুহূর্ত থেকে আপনারা যার যার জায়গায় রাস্তায় থাকেন, ফুল নিয়ে কথা বলেন, ফুল দেন, মিষ্টি বিতরণ করেন, কিন্তু রাষ্ট্রীয় কোনো সম্পদের 1 ইঞ্চি ক্ষতি কেউ করবেন না। রাষ্ট্রের কোনো একটা ভবনে, কোনো একটা যানবাহনে, রাষ্ট্রীয় কোনো দায়িত্বে অবস্থানরত কোনো ব্যক্তিদেরকে 1 ইঞ্চি আঘাত করবেন না। এদেশে কোনো ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বীদের উপর কোনো ধরনের অযাচিত আক্রমণ করবে না, হামলা করবে না। যাদের জন্য আমরা বিচারের দাবি করতেছি, বিচার চাইতেছি, আমরাও যদি ভায়োলেন্স করি, আমরাও যদি অবৈধ হত্যা করি, তাহলে আমরাও তো সেই দাবির মধ্যেই পড়ে যাব। বৈঠকে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং অন্যরা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জনগণের উদ্দেশ্যে বক্তব্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সেই সরকারের মাধ্যমে সব কার্যক্রম চলবে। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। সব হত্যা অন্যায়ের বিচার করা হবে বলে আশ্বস্ত করেছেন সেনাপ্রধান। দেশবাসীকে ধ্বংসযজ্ঞ অরাজকতা থেকে সরে এসে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন, সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব। চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। ভিডিও বার্তায় তিনি বলেন, অনুগ্রহপূর্বক কেউ প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণ হবেন না, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। খবর পেয়েছি দেশের কোনো জায়গায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্থার শিকার না হন, সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কোন ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না। তবে আমার বক্তব্য স্পষ্ট, কাউকে সংখ্যালঘু হিসাবে বিবেচনা করার প্রয়োজন নেই। বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু নন। বরং আমাদের একটি পরিচয়, আমরা সকলে বাংলাদেশী। কোনো অপশক্তি যাতে ছাত্র জনতার সফল বিপ্লবকে লক্ষ্যচ্যুত করার সুযোগ নিতে না পারে, এই জন্য আমাদের প্রত্যেকটি গণতান্ত্রিক প্রত্যেকটি মানুষকে
অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এটি এই মুহূর্তে বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিশেষ আহ্বান। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। সোমবার দুপুর 12টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি দেশ ছাড়েন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে তিনি ভারতে গেছেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে তিনি যাওয়ার আগে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, তবে তা করা হয়নি। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে জানিয়েছেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না। এবারে জানাবো প্যারিস অলিম্পিকের খবর। এবারে রয়েছে অন্যান্য সংবাদ। রবীন্দ্রনাথের সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি। সর্বদাই প্রকৃতির প্রতি তার গভীর অনুরাগ এবং প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেছেন সুনিপুণভাবে। তার শিল্পচিন্তা ও চেতনায় প্রকৃতি অন্যতম এক অনুষঙ্গ। নানা কথামালায় তিনি বলেছেন প্রকৃতি ও পরিবেশের কথা। দীর্ঘ জীবন প্রবাহে তার আর লেখনীতে তাই প্রকৃতির প্রতি মমত্ববোধ আর দায়বদ্ধতা প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে দেখুন আলিম আল রাজির ডেস্ক রিপোর্ট। সৃষ্টির শুরু থেকে বৃক্ষ নানা দূষণ শোষণ করে বাঁচার রসদ নিয়ে আগলে রাখছে প্রাণীকুল। বৃক্ষের প্রতি তাই বৃক্ষপ্রেমীদের অকুণ্ঠ কৃতজ্ঞতা। বৃক্ষের সুশীতল ছায়া শরীরে মেখে বৃক্ষপ্রেমী রবীন্দ্রনাথও অর্ঘ্য অর্পণ করেছেন পূজারী হয়ে। সহনশীলতা, বিনয়ী, ত্যাগ, পরোপকারী বৃক্ষের বন্দনায় তিনি ছিলেন পঞ্চমুখ। বৃক্ষের মতো বহতা নদীর সঙ্গেও ছিল তার প্রাণের টান, গভীর বন্ধন। নদীর স্রোতের সঙ্গে একাত্ম হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের স্রোত। প্রকৃতি থেকেই পেয়েছেন কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধের রসদ। পদ্মার জলে বজরা ভাসিয়ে কুষ্টিয়ার শিলাইদহ, পতিশ্বর, শাহজাদপুরের সাহিত্য রচনায় কেটেছে তার বিনিদ্র দিনরাত্রি। রবীন্দ্রনাথ ঠাকুরের বনবাণী, ছিন্নপত্র, ছোট গল্প বলাই সহ বিভিন্ন সাহিত্যকর্মে ফুটে উঠেছে প্রকৃতির প্রতি পরম মমতার চিত্র। প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসতেন বলেই তিনি শান্তিনিকেতনে গড়ে তুলেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তার জীবনের দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় কাটিয়েছিলেন শান্তিনিকেতনে প্রকৃতির সান্নিধ্যে। প্রকৃতিকে করেছিলেন আপনজন, বন্ধু এবং আত্মার আত্মীয়। আলিম আল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দেশে চ্যানেলের সংবাদ এ পর্যায়ে নিয়েছি বিরতি। আর বিরতির পর ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন দৌলতপুরের পচামাদিয়া গ্রামের কৃষক আসাদুল ও জিল্লু। অমৌসুমে ব্ল্যাক বেবি, মার্সেলো, মধুমালা জাতের তরমুজ চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন তারা। কুষ্টিয়া থেকে আনাসুজ্জামান ডাব্লু পাঠানো তথ্য বিরোচনী রিপোর্ট করছেন তাফহিমুল ইসলাম। দেশে তরমুজ সাধারণত শীতকালে বপন করা হয়, তবে এবার 2 বিঘা জমিতে প্রথমবারের মতো গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেছেন
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কৃষক আসাদুল ইসলাম ও জিল্লুর। ভালোই হয়েছে তরমুজ। একটা তরমুজের ওজন 3 কেজি, 4 কেজি, 3.5 কেজি, 2 কেজি। কালার হচ্ছে একটা হলুদ কালার, একটা হচ্ছে কালো কালার। 14 শতক জমি আমি এই গ্রীষ্মকালীন তরমুজ লাগাইছি। এতে আশা করছি ভালো ফল হয়েছে, এই যে ধৈর্যেও ভালো। এটা আমার হচ্ছে একটা মার্সেলা আর একটা হচ্ছে এই যে হলুদ কালার মধুমালা। স্বল্প সময় আর অল্প খরচে অধিক লাভের ফসল গ্রীষ্মকালীন তরমুজ চাষের সাফল্যের উদ্ধৃত হচ্ছেন স্থানীয় কৃষিজীবীরা। ভালো ফলন হচ্ছে দেখে আমি উদ্বুদ্ধ হয়ে অবশ্যই সামনেবার লাগাবো। অটাইমে যে এরকম আবাদ হয়, তরমুজ হয় আমরা জানতাম না, তবে এবার জানলাম, দেখলাম, শুনলাম, আগামীতে আমরাও লাগাবো। আমরা আবাদ করেছি, আবার সামনে সিজনে করব আবাদ। কৃষককে তরমুজ চাষে আর্থিক ও কারিগরিক সহায়তা দিচ্ছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও দিশা সংস্থা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দীর্ঘদিন খনন না হওয়ায় ভয়াবহ নাব্যতা সংকটে গাইবান্ধার করতোয়া কাটাখালী নদী। গ্রীষ্মে পানি না থাকলেও বর্ষা মৌসুমে একটু বৃষ্টিতেই নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হয়। আর প্রভাবশালীদের অবৈধ বালু উত্তোলনে ঝুঁকিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও আশপাশের এলাকা। ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্রে সাবরিন হাসানের রিপোর্ট। গাইবান্ধার পলাশবাড়ি দিয়ে প্রবেশ করে করতোয়া নদী মিশেছে গোবিন্দগঞ্জের কাটাখালীতে। একসময় আশীর্বাদ হলেও এখন এই অঞ্চলের ভোগান্তির অন্যতম কারণ করতোয়া কাটাখালী। পলি জমে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় একদিকে বন্যা, অন্যদিকে চরম পানি সংকট দেখা দিয়েছে। ফসলি জমি ভাঙ্গে, বাড়িঘর ভাঙ্গে, নদী গর্ভে বিলীন হয়ে যায়। সরকার যদি মনে করে যে নদী খনন করলে 15টা-20টা গ্রামের লোক আমরা খুব উপকৃত হব। দুটো গরু বকরি পাইলে খামো সম্পূর্ণ নদীর মধ্যে চলে যাচ্ছে, তো গরিব মানুষ কি করে খাইব? এই নদীটা না বান্ধা দিলে খুব উপকার হলো। অভিযোগ রয়েছে দখলদার আর বালুদস্যুদের দৌরাত্মে আরো প্রকট হচ্ছে সমস্যা। খালি করে খনন করবো, তা কোনো রকম কোনো কাজ কেউ করেনি। আইসে দেখে দেখে চলে যায়, এটা করবো, ওটা করবো, হ্যান করবো, তেন করবো, কিছুই করে না। অবৈধভাবে বালু উঠানো হয়েছে এক সময়। এই বালুর কারণেই কিন্তু এই মানুষগুলো অসহায় পড়ে গেছে। তারা কার কাছে যাবে? তারা তো যাবেই যাদের কাছে, তারাই যদি এগুলো না দেখে তারা দেখভাল করবে কে? নদী বাঁচাতে শিগগিরই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধিরা। সর্বোপরি দখল মুক্ত করে নদীর যে নাব্যতা, এই নাব্যতাটা ফিরিয়ে নিয়ে আসা, প্রবেশ মুক্তি অবমুক্ত করা। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ইতিমধ্যে 21টি পয়েন্ট নির্ধারণ করেছেন যেখানে কাজ করা প্রয়োজন। নদী পুনর্খননের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ, পানি সম্পদ মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমি কামনা করব। নদীর নাব্য ফিরিয়ে এনে জীববৈচিত্র্য ও প্রকৃতি পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান নদী পাড়ের মানুষের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর।